ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির এক্সাম 2016 সালে যে এক্সাম হয়েছিল তার ম্যাথসের পেপারটা আজকে আমরা সলভ করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন আবার পরীক্ষায় তোমরা যে কোনো পরীক্ষায় পেলেও পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে প্রথমে বলে দিই। কোশ্চেন পেপারটা খুব ইজি ছিল, পুরো জাস্ট বেসিক কোশ্চেনগুলোই এরকম জিজ্ঞেস করেছে। যেমন দেখো এখানে বলেছে 1 থেকে 9 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। ঠিক আছে, আচ্ছা 1 থেকে 9, 1, তারপরে কি আছে 2, তারপরে হবে 3, তারপরে হবে গিয়ে তোমার 4 হবে না, 4 যৌগিক সংখ্যা, 5, তারপরে হবে গিয়ে 7, তারপরে আর হবে না। ঠিক আছে, 8 তো হবে না, 9 তো হবে না। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কতগুলো হলো? এবার এই 1টা কিন্তু বাদে, তাহলে আমাদের টোটাল কটা মৌলিক সংখ্যা হচ্ছে? 1 থেকে 9 এর মধ্যে 4টা। ঠিক আছে, তাহলে 2, 3, 5, 7 মানে অপশান এ হবে অ্যান্সার। এবারে এইখানে একটা কথা বলে রাখি, অনেকে কনফিউশান আছে যে স্যার 1টা প্রাইম নাম্বার নয় কেন বা কি? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার মানে সংজ্ঞাটা হলো যে কোনো সংখ্যা যদি 1 এবং সেই সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়, বিভাজ্য হয়, তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে যে কোনো একটা মৌলিক সংখ্যার ধরো সাপোজ 5, ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার এর ফ্যাক্টর কি হবে? 1 হবে এবং সেই সংখ্যাটা। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার দুটো ফ্যাক্টর হবে, 1 এবং সেই সংখ্যাটা। এবার 1-এর ক্ষেত্রে দেখো, 1-এর ক্ষেত্রে আমরা ফ্যাক্টর কটা পাচ্ছি? শুধুমাত্র 1, তাহলে এইটা মৌলিক সংখ্যা হবে না। মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটো উৎপাদক বা ফ্যাক্টর থাকবে, 1 এবং সেই সংখ্যাটা, কিন্তু 1-এর ক্ষেত্রে শুধু একটা হচ্ছে <2 হয়ে যাচ্ছে, তাহলে এইটা প্রাইম নাম্বার নয়। ব্যাস, ওকে। তাহলে আমার 1 থেকে 9-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা? না 4টে। অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এটা সবাই জানো তোমরা, 1-এর পিঠে 2 শূন্য মানে হচ্ছে 100, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলতো তাহলে হচ্ছে 3টে 9 হতো। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, এই কোশ্চেনটায় একটু আমার মনে হয় কনফিউশান আছে ভাষাটায়। বলেছে দুটি সংখ্যার গড় 12, ঠিক আছে, ওই সংখ্যা দুটির গড়ের সঙ্গে আরও একটি সংখ্যা যোগ করলে গড় হয় 30। মানে এইখানে কি বলতে চাইছে যে ওই সংখ্যা দুটোর গড় মানে হচ্ছে গিয়ে 12, তার সঙ্গে আরও একটা সংখ্যা মানে এই 12-র সঙ্গে সাপোজ আরও একটা সংখ্যা x যোগ করলে গড় হয় 30। মানে কি এই 12 আর x-এর গড়, তাহলে এই দুটোর এভারেজ ইকুয়াল টু 30 বোঝায়। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে তাহলে 30 2 60, তাহলে x-এর ভ্যালু হচ্ছে গিয়ে তো 60 - 12 মানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে? 60 - 12 মানে হচ্ছে গিয়ে তোমার 48 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 48 হচ্ছে। এবার কি বলেছিল তৃতীয় সংখ্যাটি কি? তাহলে তৃতীয় সংখ্যাটা এখানে দেখো 40 হয়ে যাচ্ছে। এইটা ঠিক না। যদি আরও বলো, দেখো আমি অন্যভাবে যদি ভাবি যে প্রথমে দুটো সংখ্যা ছিল, তাদের গড় হচ্ছে গিয়ে 12, মানে হচ্ছে গিয়ে দুটো সংখ্যার সমষ্টি কত হলো? 12 × 2 মানে হচ্ছে গিয়ে 24 হলো। এবার তার সঙ্গে আরও একটা সংখ্যা যোগ করা হলো, ঠিক আছে, সাপোজ x ধরলাম, তাহলে 24 আগে দুটো টোটাল ছিল, আর একটা যোগ করলাম x হলো, তাহলে 3টে সংখ্যা হলো, তাদের এভারেজ হচ্ছে গিয়ে কত বলেছে? 30। তাহলে এত বাই 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 30 হবে। তাহলে এইখান থেকে তোমার x-এর ভ্যালু দেখো কত হচ্ছে? 30 × 3 = 90 - 24, ঠিক আছে, 90 - 24 হচ্ছে গিয়ে বাদ দাও, 90 24 বাদ দিলে কত হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 6, আর এখানে হচ্ছে গিয়ে এও 6। ঠিক আছে, তাহলে আমার 66 হচ্ছে, কিন্তু কোনো অপশানে নেই, তাহলে কি অপশান ডি হবে অ্যান্সার। এই ভাষাটা কিন্তু আমার মানে নট ক্লিয়ার আর কি। তোমরা যদি কিছু মানে এটার অন্য কিছু ভাবো বা এটা ক্লিয়ার কাট কিছু ব্যাপার আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা হয়, তাহলে 950 টাকার 2 বছরের সুদ কত হবে? 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা মানে হচ্ছে কি 15% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট।
ওকে, তাহলে আমাদের সরল সুদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে পি হচ্ছে গিয়ে এখানে 950 প্রিন্সিপাল, আর হচ্ছে গিয়ে তোমার 15%, 15, টি হচ্ছে গিয়ে 2 ইয়ার, বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, তাহলে একটা শূন্য গেল, 5-এ কাটো, 5 3-এ 15, 5 2-এ 10, এই 2 গেল, তাহলে 95 ইন্টু 3, 3 5-এ 15, 3 9 27, 1-এ 28, মানে 285 হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, খুব বেসিক কোশ্চেন আর কি, বাট ক্লিয়ার থাকতে হবে। তোমার যদি বেসিক কনসেপ্ট না থাকে তাহলে অনেক কিছু করতে পারবে না, এরকম আছে কোশ্চেনগুলো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের মান কত। ঠিক আছে, 3টি কোণের মান কথাটা ঠিক না, 3টি কোণের সমষ্টি কত যদি বলতো তাহলে মানে ওইটাই হবে এখানে, তাহলে অপশান সি হবে। 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এরপরে কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, বলেছে 2টি বিন্দু দিয়ে সব থেকে বেশি কয়টি সরলরেখা টানা যাবে। মনে রাখবে যে কোনো দুটো বিন্দু দিয়ে সব থেকে বেশি একটি মাত্র সরলরেখা টানা যাবে। ঠিক আছে, দুটো বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা, সব থেকে বেশি একটি মাত্র সরলরেখা টানা যাবে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। যদি বক্ররেখা বলতো, মানে এই রকম হচ্ছে গিয়ে দুটো পয়েন্ট, ঠিক আছে, বক্ররেখা এই রকম হতে পারে, তারপরে এই রকম হতে পারে, মানে অসংখ্য যত খুশি, সেক্ষেত্রে অপশান সি হতো অ্যান্সার যদি বক্ররেখা বলতো, কিন্তু সরলরেখা বলে একটাই হবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 7 বলেছে 3 2 4-এর লসাগু কত। ঠিক আছে, তোমরা বেসিক ওয়েতে যেভাবে লসাগু করো, মানে আমরা কীভাবে করি 3 2 4 একে এরকম করি, অ্যাটলিস্ট দুটো যেতে হবে। দেখো 2 আর 4 2 দিয়ে যাবে, তাহলে 2-এ দিচ্ছি, 3 3-এ থাকলো, 2 1-এ 2, 2 2-এ 4, আর যাবে না, তাহলে এই সবগুলো গুণ, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 4, ইন্টু 2, তাহলে কত হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে গিয়ে বেসিক নিয়ম লসাগুর। এবার আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক বলি, দেখো বুঝতে পারো কিনা। সব থেকে বড় নাম্বারটা এই যে 3 2 4 আছে, সব থেকে বড় নাম্বারটা লিখে নাও প্রথমে, 4 ইন্টু, এবারে তারপরে এক একটা নাও, 4 হয়ে গেছে আমাদের, বাদ দাও। এরপরে আছে গিয়ে তোমার 3, দেখো এই যে এইটুকু নিয়েছি, এর মধ্যে কোনো 3 আছে, এর মধ্যে দেখো 4 ইন্টু, মানে 4 হলো, তার মধ্যে কোনো 3 নেই, তাহলে ইন্টু 3 করে নিলাম। ওকে, ইন্টু, এবারে তারপরে কী আছে দেখো 3 হয়ে গেল, এরপরে আছে 2, এই যে 4 ইন্টু 3-এর মধ্যে 2 ফ্যাক্টর আছে কি না দেখবে, হ্যাঁ দেখো 4-এর মধ্যে 2 আছে, ব্যাস, তাহলে আমাদের এইখানেই কাজ ফিনিশ। তাহলে 4 ইন্টু 3 12 হয়ে গেল লসাগু। ওকে, একটা আর একটু বড় নাম্বার নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আছে 12, আর হচ্ছে গিয়ে 15, আর হচ্ছে গিয়ে ধরো সাপোজ আর একটা এটি ছোটো নিয়ে নিলাম, একটু 9 নিয়ে নিলাম। ওকে, এই ছিল আমাদের, এদের লসাগু কী করব। আমি কি বলেছি, সব থেকে বড় নাম্বারটা নিলাম 15 ইন্টু, এবার আসি 9 মানে কি, এটা হচ্ছে গিয়ে 3 ইন্টু 3, দেখো এই 15-র মধ্যে 3 ইন্টু 5 আছে, তাহলে একটা 3 আছে, এই 9-এর মধ্যে দুটো 3 ছিল, 15-র মধ্যে একটা 3 আছে, তাহলে আরও একটা 3 আমাদের নিতে হবে। তাহলে দেখো এইখানে একটা 3 ছিল, এইখানে একটা 3, 9 হয়ে গেল, ইন্টু, এরপরে দেখো 12 মানে কি 3 4-এ 12, এবার এইটুকুর মধ্যে দেখো 3 তো আমার দুটো আছে, একটা হয়ে গেল, 4 কিন্তু এই যে 15 ইন্টু 3-এর মধ্যে 4 কোনো ফ্যাক্টর নেই, তাহলে ইন্টু 4 করে নাও, ব্যাস এটাই হলো এলসিএম। তাহলে 15 4-এ 60, 6 3-এ 18, 180 হচ্ছে গিয়ে তোমার এই যে 9 12 15 এলসিএম। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই শর্ট ট্রিকটা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কী বলেছে দেখো, বলেছে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ, তাহলে অপশান সি হবে অ্যান্সার। আর যদি দুটি বাহু সমান হয় তাহলে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যদি 3টে বাহুই অসমান হয়, হ্যাঁ কোনোটাই সমান না হয়, তাহলে তাকে কি বলে, বিষমবাহু ত্রিভুজ। ওকে, আর কোণের দিক থেকে যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর যদি 3টে কোণই সমান হয় তাহলে সেটা তো সমবাহু ত্রিভুজ হয়ে গেল। হ্যাঁ, 3টে কোণ যদি সমান হয় বা 3টে সমবাহু ত্রিভুজ
একই। সমকোণী অনেকে সবগুলো কোণ সমান এরকম ভেবো না, যেমন সমবাহু, তিনটে বাহু সমান বলে সমবাহু ত্রিভুজ, তিনটে কোণ সমান বলে সমকোণী ত্রিভুজ নয়, কিন্তু অ্যাটলিস্ট না, যে কোনো একটা কোণ যদি সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, আর আছে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। সূক্ষ্মকোণ মানে ত্রিভুজের তিনটে কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রির থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি বলে তিনটে কোণের মধ্যে যে কোনো একটা 90 ডিগ্রির থেকে বেশি, ধরো 120 ডিগ্রি, 135 ডিগ্রি, তখন তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 9 কি বলেছে, যদি 36 টাকায় 12 কেজি চাল পাওয়া যায়, তবে 120 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে? জাস্ট ঐকিক নিয়মের মতো ব্যাপার, ঠিক আছে। 36 এত টাকায় হচ্ছে গিয়ে পাওয়া যায় কত? 12 কেজি। তাহলে 120 টাকায় ক কেজি চাল পাওয়া যাবে? দেখো এই 36 থেকে 12 কী করে এসছে? ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে এইখানে একেও তুমি ডিভাইডেড বাই 3 করে দাও, তাহলে 120কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 মানে 40, তাহলে 40 কেজি হচ্ছে কি অ্যান্সার, মানে অপশান ডি হবে অ্যান্সার। 120 টাকায় 40 কেজি চাল পাওয়া যাবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 10 বলেছে ওজন পরিমাপের মূল একক হলো। দেখো ওজন পরিমাপের মূল একক, দেখো কিলোগ্রামও ওজন পরিমাপের একক, তারপরে হচ্ছে কি গ্রাম, কুইন্টাল, এইগুলো সব। এবার এদের কোনোটিই তো, এই অপশানটা তো প্রথমেই হবেই না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার সবগুলোই কিন্তু ওজন পরিমাপের একক, বাট মূল একক বলেছে। মূল মানে আমাদের তিনটে পদ্ধতি আছে, পদার্থবিজ্ঞানে তোমরা জানো যে হচ্ছে কি CGS একটা, আর একটা হচ্ছে FPS পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়ে MKS বা হচ্ছে এটাকে SI পদ্ধতিও বলা হয়। এবার CGS এ প্রথমে হচ্ছে গিয়ে দেখো ডিস্টেন্স মানে লেন্থ, তারপরে হচ্ছে গিয়ে ওজন বা ভর, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড, এগুলো সব সেকেন্ড, এস মানে সব সেকেন্ড। ওকে, এবার এখানে সি মানে হচ্ছে সেন্টিমিটার, এফ মানে হচ্ছে ফুট, মানে লেন্থের একক। CGS পদ্ধতিতে লেন্থের একক সেন্টিমিটার, ফুট, আর এর হচ্ছে কি মিটার। এবার এসছি ওজন বা ভরের। ওজন বা ভর কিন্তু এক জিনিস নয়, সেটা আবার আলাদা কনফিউশন আছে, ঠিক আছে। আমরা ইন জেনারেল ওজন যেটা বলতে বুঝি, ধরো বাজারে গেছে, এর ওজন, মাছটার ওজন কত, বা হচ্ছে চালের ওজন কত, ওজন মানে ওটা ভর বলা হয়, ঠিক আছে। ভার কিন্তু আলাদা জিনিস, বা যেটাকে ওজন বলে সেটা কিন্তু আলাদা জিনিস। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই কনসেপ্ট নয়। যাই হোক, আমাদের সেই ভরের এই ইউনিট চেয়েছে। তাহলে দেখো এমনি তোমার CGS পদ্ধতিতে হচ্ছে গিয়ে তোমার ওজনের একক কি, G ফর গ্রাম, আর এতে FPS পদ্ধতিতে P ফর পাউন্ড, আর কেতে হচ্ছে গিয়ে কিলোগ্রাম। ওকে, তাহলে আমাদের মূল একক বলেছে, মূল মানে এই CGS পদ্ধতির কথাই বলেছে, মানে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 11। দেখো আমি বলেছিলাম না, খুব বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করেছে দেখলাম কোশ্চেনগুলোর মধ্যে, ঠিক আছে। এই যে 1 মেট্রিক টন, ঠিক আছে, 1 মেট্রিক টন মানে মনে রাখবে 1000 কিগ্রা, 1000 কিলোগ্রাম। তাহলে এইগুলো যদি না জানো, অনেকে না জানতে পারে, ভুলে জানি আমরা, অনেক সময় কনফিউশন চলে আসে, পরীক্ষা হলে তো আরও বেশি কনফিউশন হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন নম্বর 12 কী বলেছে দেখো, এত গ্রাম ইকুয়াল টু কত কিলোগ্রাম, ঠিক আছে। জাস্ট দেখো গ্রাম থেকে কিলোগ্রাম যাব আমরা কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করব, তাহলে পয়েন্ট আমার কোথায় আছে, এই যে 6 পয়েন্ট কী আছে 432, এত কি গ্রাম ছিল। তাহলে একে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব মানে কি পয়েন্টটা ডান দিকে সরবে, এইখানে পয়েন্টটা ডান দিকে বাঁ দিকে সরবে, ক ঘর 3 ঘর সরবে। তাহলে আমরা এইখানে একটা 6 আছে, আর একটা এদিকে 0 দেবো, আর একটা এদিকে 0 দেবো, তাহলে পয়েন্টটা আমার এইখানে আসবে, সামনে একটা 0 দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে কত হবে 432, তাহলে এত কিলোগ্রাম। ওকে, তাহলে কোন অপশান হবে দেখো, অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 13 কী বলেছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি কি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 10, তাহলে 440 সেন্টিমিটার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসছে কোশ্চেন নাম্বার 14 কী বলেছে, পিতা ও পুত্রের
বয়সের গড় হচ্ছে 22, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? ঠিক আছে, আচ্ছা যেহেতু পিতা পুত্রের গড় বলেছে 22, তাহলে দুজনের মিলে বয়স টোটাল কত না 22 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 44। তো এই 44 থেকে পুত্রের বয়সটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, সেটাই হবে তোমার কি পিতার বয়স। তাহলে 14 থেকে 6 গেলে 8, আর এইখানে হচ্ছে কি 3 থেকে 1 গেলে 2, তাহলে 28। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে তরল পদার্থ পরিমাপের একক কী? দেখো এইখানে যে ইউনিটগুলো দেওয়া আছে গ্যালন, লিটার, কিলোলিটার, সবগুলো কিন্তু তরল পরিমাপের একক, আর এদের কোনোটি নয়, মানে এখানে অপশান ডি তো হবে না। এবার দেখো এই তিনটের মধ্যে বেস্ট চয়েস যেটা সেটা তোমাকে বের করতে হবে। সবগুলোই কিন্তু তোমার তরল পরিমাপের একক, গ্যালন, লিটার, কিলোলিটার, কিন্তু এখানে সবথেকে বেসিক যদি তরলের একক মেন যদি প্রথমেই আসি তাহলে লিটার আসবে। ঠিক আছে, হ্যাঁ, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলেছে গসাগু সম্পূর্ণ কথাটি হলো, এটাও অনেকে গুলিয়ে ফেলে। হ্যাঁ, গসাগু তার ক্ষেত্রে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মনে রাখবে অপশান বি হবে অ্যান্সার। আর লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক আর লসাগুর ক্ষেত্রে গুণিতক, এইটুকু মনে রাখবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, কী বলেছে? বলেছে 12টিতে 1 ডজন হলে 12 ডজন সমান কটি? তাহলে 12 ইন্টু 12, ঠিক আছে, 12 ইন্টু 12, 12 স্কোয়ার কত 144, তাহলে 144টি, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18, বলেছে 30 টাকার 8% কত? তাহলে 30 টাকার 8%, 30 ইন্টু 8/100। ওকে, একটা শূন্য গেল, একটা শূন্য গেল। এবার তুমি এই 10 দিয়ে আবার কাটাকাটি করতে যাবে না, নিচে যদি 10 থাকে খুব সুবিধা ভাগ করতে। ঠিক আছে, পয়েন্ট এদিক ওদিক সরাবো তাহলেই হলো। 3 আসতে 24, ঠিক আছে, তাহলে 24কে 10 দিয়ে ভাগ করলে 2.4 এত, তাহলে 2.40 এত টাকা, মানে 2 টাকা 40 পয়সা, মানে অপশান কী হবে? বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 19, কী বলেছে? বলেছে 1 থেকে 9 সংখ্যাগুলির গড় কত? আমরা যারা রেগুলার ক্লাস করো আমার, তারা জানো যে মিডিল নাম্বারটাই সবসময় এভারেজ। কখন না, যদি প্রতিটা নাম্বারের মধ্যে ডিফারেন্স সেম থাকে। যেহেতু তোমার 1 থেকে 9 স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে 1 থেকে 9 তাদের মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ। দেখো 9টা, মানে এইদিকে 4টে আছে, ওই দিকে 4টা আছে, 8টা, আর মাঝখানে হচ্ছে 9টা, মাঝখানেরটা কোনটা? 5 নম্বরটা, তাহলে 5ই, তাহলে 5ই হচ্ছে এভারেজ, মানে অপশান সি অ্যান্সার। এটা হচ্ছে তুমি এইভাবে ভাবতে পারো। ঠিক আছে, এটা যদি কনসেপ্টটা মনে থাকে তাহলে তুমি এক চান্সে অ্যান্সারটা বের করবে। না হলে তোমাকে কী করতে হবে? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, 1 থেকে 1 প্লাস 2 প্লাস আপ টু 9 এর যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি কিন্তু কত না n ইন্টু n প্লাস 1/2, মানে 9 ইন্টু n প্লাস 1 মানে 10 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 9/90/2, মানে হচ্ছে গিয়ে 45। এটা গেল 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কি সমষ্টি। এবার তাকে তুমি কি করবে? 9 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে হবে গিয়ে গড় পেয়ে যাবে, তাহলে 9 5 45, 5। ওকে, এবার এই কনসেপ্টটা মনে রাখবে সবসময়, মিডিল নাম্বারটাই এভারেজ। ওকে, তাহলে হচ্ছে কি এখানে তাহলে 5 হচ্ছে মিডিল নাম্বার, 1 থেকে 4, আর ওই দিকে হচ্ছে 6 থেকে 9, 6 7 8 9, হ্যাঁ, আর তাহলে মিডিল নাম্বার 5 হচ্ছে গিয়ে এদের এভারেজ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বলেছে কত টাকার 3/4 অংশ 24 টাকা? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, হ্যাঁ, তুমি হয় অপশান টেস্ট করতে পারো, না হলে তুমি এই 24কে উল্টে হচ্ছে গিয়ে তোমার 4/3 দিয়ে গুণ করে দাও। 3 আসতে 24, 8 4 32, 32 টাকা, তাহলে অপশান সি হবে অ্যান্সার। না হলে অপশান টেস্ট করো, দেখো কত টাকা 36, যদি তুমি নিচে এই যে 4 আছে, তাহলে 4 9 36, 9 3 27, না হচ্ছে না। তারপরে দেখো 38, 4 দিয়ে ভাগ যাবে না, এটা তো আসতে ফ্র্যাকশানে আসবে, তাহলে এটা অপশান হবেই না। তারপরে দেখুন শেষেরটা 4 10 40, 10 3 30 টাকা হচ্ছে, কিন্তু 24 টাকা আছে, তাহলে এইটাও হচ্ছে না, অপশান সি অ্যান্সার। ওকে,
থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।